অম্বিকাপুর গ্রামে মিঠাই নদীর পাশে সনাতনবাবুর 5 ছেলে হারু, শিবু, পলাশ, রতন ও কালু। সনাতনবাবু পেশায় একজন জেলে ছিলেন। নদীর মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করে তার সংসার চলত। বর্তমানে তার বয়স হয়েছে, তিনি আর নদীতে গিয়ে মাছ ধরতে পারেন না। বংশ পরম্পরায় বাবার পেশাটি ছেলেরা আয়ত্ত করেছে। সকাল হলে তারা 5 ভাই জাল নিয়ে নদীতে মাছ ধরতে বেরিয়ে পড়ে। কিন্তু শীতকাল এসে পড়ায় তাদের এই কাজ প্রচন্ড কষ্টের হয়ে ওঠে। এমনই একদিন সকালে হারু বলে, আরে বাবা, আজকে যা ঠান্ডা! এ তো ভীষণ ঠান্ডা পড়েছে। কেমন হাওয়া বইছে দেখো। এই হারে কাঁপুনি ঠান্ডাতে আমার দাঁত ফাটি লেগে যাচ্ছে। আমার তো পা চলছে না, এই হিমের হাওয়ায় আমার তো কাজ করতেও অসুবিধা হচ্ছে। গ্রামের তো অর্ধেক মানুষ মাছ ধরাই ছেড়ে দিয়েছে, এই শীতে অন্য কোনো কাজ করে সংসার চালাচ্ছে। আমাদের তো তেমন কাজকর্মও নেই যে সংসারটা ভালো করে চালাবো। আমি তো মাছ ধরা ছাড়া আর কিছুই জানি না। কালকে বিজয়বাবু তার মাঠে ধান কাটার জন্য বলেছিল, কিন্তু মজুরি যা বললো ওতে আমি কিছুই বলতেই পারলাম না। কেন, মজুরি কি খুব কম? আর বলো না, যেহেতু আমরা মাঠের কোনো কাজে জানি না, আমরা 5 ভাই মিলেও কাজ করলে ওই 3 জনের মতো মজুরির টাকা দিচ্ছে। বিজয়বাবু লোকটাই ওরকম, কম পয়সায় বেশি কাজ করিয়ে নেয়। ওর কথা বাদ দাও, আমরা যে পেশায় আছি ওটাই বরং ভালো। এরপর তারা 5 ভাই মিলে নদী থেকে মাছ ধরে এবং সেই মাছ বাজারে বিক্রি করতে নিয়ে যায়। এভাবেই প্রতিদিন পরিশ্রম করে তারা তাদের আহারের ব্যবস্থাটুকু করত। এদিকে 5 ভাইয়ের বউ ঋতু, সবিতা, লতা, জয়া ও পম্পা তাদের স্বামীদের রোজগার করা টাকা দিয়ে খুব হিসাব করে সংসার চালাতো। তারা বুদ্ধি খাটিয়ে ও পরিশ্রম করে একটু একটু করে তাদের সংসারকে দাঁড় করাতে চেষ্টা করে। একদিন লতা বলে, আরে আজকে তো প্রচন্ড শীত পড়েছে, এমন শীতে নলেন গুড়ের পিঠে বেশ জমে যাবে, কি বলো দিদি? জমে তো যাবে, কিন্তু বাড়িতে নলেন গুড় কোথায়? আর এখন হাতে সেরকম পয়সাও নেই যে বাজার থেকে নলেন গুড় কিনে আনবো। আচ্ছা দিদি, মালতী কাকিমাদের ওই খেজুরের 3টে গাছ আছে না, ওটার রস বার করে গুড় তৈরি করলে কেমন হয়? যা গুড় হবে তা থেকে খানিকটা কাকিমাকে দেওয়া হবে। হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস, আমি আজকেই কাকিমার সঙ্গে কথা বলবো। এরপর ঋতু মালতী কাকিমাদের বাড়িতে যায় এবং তাকে বলে, কাকিমা, ও কাকিমা, বাড়িতে আছেন? কে, ঋতু বৌমা? কি খবর গো? কাকিমা, বলছিলাম আপনাদের খেজুর গাছ 3টে রস বার করবো ভাবছিলাম। কদিন ধরে নলেন গুড়ের পিঠে খেতে খুব ইচ্ছা হচ্ছে, তাই রস দিয়ে গুড় তৈরি করব, আর যা হবে তা আপনাকেও কিছুটা দিয়ে যাব। আরে বাবা, দিয়ে যেতে হবে না গো, তোমরা ছেলে মানুষ, তোমাদের খেতে শখ গেছে, আর এমন কি, নাও যত ইচ্ছা রস নিয়ে গুড় তৈরি করো। তা বাবা, তোমরা মেয়েরা গুড় বানাতেও পারো নাকি? এই না মানে কাকিমা, আসলে আগে কোনোদিনও গুড় বানাইনি, তবে বানানোর কৌশলটা জানি। আমাদের গ্রামে আমরা অনেক গুড় ব্যবসায়ীকে গুড় বানাতে দেখেছি। তা ভালো ভালো, চেষ্টা করতে ক্ষতি কি? গরিবের সংসার, এভাবে যদি স্বাদ মিটিয়ে নিতে পারো, এর থেকে ভালো আর কি হতে পারে বলো? এমন সময় বাড়ির ভেতর থেকে সেলাই মেশিনের শব্দ ভেসে আসে। শব্দ শুনে ঋতু বলে, কাকিমা, বলছি কাকু কি সেলাই মেশিনের কাজ করছে? কাকুর পায়ের ব্যথাটা কমলো কি? হ্যাঁ মা, তোমাদের হাতের তৈরি করা সেই তেল দিয়ে মালিশ করে করে কদিন দিচ্ছি, আর তাতে ওনার ব্যথাটা অনেকটা কমেই গেছে। এমন সময় মালতী কাকিমার স্বামী পল্লববাবু বেরিয়ে আসেন এবং বলেন, নরের গুড়ের কথা শুনলাম, শুনেই তো জিভে জল চলে আসলো। সেই ছোটবেলায় মা নরের গুড়ের পিঠে বানিয়ে দিত। ওহ, কি স্বাদ! আচ্ছা ঠিক আছে কাকু, আমি সংক্রান্তির সন্ধ্যাবেলা আপনাকে নলেন গুড়ে পিঠে দিয়ে যাব, খেয়ে বলবেন ঠাকুমার মতো হয়েছে কিনা। হ হ হ, তোমার হাতে পিঠে সে কি আর কম স্বাদ! এরপর সে খেজুর গাছগুলোতে হাঁড়ি বসিয়ে দেয়। রস ভর্তি হয়ে গেলে হাঁড়িগুলো নিয়ে 5 বৌমা মিলে নলেন গুড় তৈরি করে। এরপর তারা পিঠে তৈরি করে। সন্ধ্যাবেলা তারা 1 হাঁড়ি নলেন গুড় ও কিছু পিঠে নিয়ে মালতী কাকিমাদের বাড়িতে আসে। পিঠে নিয়ে কাকিমা বলেন, আরে তোমরা 5 বৌমা মিলে তো দারুণ পিঠে বানিয়েছো, আর এই গুড় তো খুবই ভালো হয়েছে, কি মিষ্টি গন্ধ বেরোচ্ছে। সত্যি তোমরা পারো না এমন কোনো কাজই নেই বাপু। কাকিমা, এই পিঠেগুলো আপনি আর কাকু মিলে খাবেন, আর এই ছোট কৌটোতে একটু পাটিসাপটাও আছে। তোমার কাকু একটু আগে তোমাদের কথাই বলছিলেন, আর পিঠে দেখতে পেলে তো ওনাকে সামলে রাখাই দায় হয়ে যায়। মালতী কাকিমার কথা শুনে তারা 5 বউ হাসতে শুরু করে। এরপর তারা সেখান থেকে ফিরে আসে। পরের দিন সকালে তারা জঙ্গলে যায় এবং সেখান থেকে কাঠকুটো ও কিছু শুকনো নারকেল কুড়িয়ে বাড়ি ফেরে। বাড়িতে এসে লতা বলে, দিদি, এই নারকেল খোসাগুলো ফেলবে না, এগুলোকে ছাড়িয়ে শুকনো করব, তারপর এগুলো দিয়ে তোশক বানাবো, এই শীতে কাজে লাগবে।
লতার কথা মতো তারা নারকেলগুলোর খোসাগুলোকে রোদে শুকনো করে। প্রতিদিন তারা নারকেল কুড়িয়ে আনতো এবং খোসাগুলোকে রোদে শুকনো করত। এদিকে হঠাৎ তাদের স্বামীরা অসুস্থ হয়ে পড়ে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ডাক্তারবাবু বলেন, শুনুন, আপনাদের স্বামীরা এই প্রচন্ড শীতে নদীতে মাছ ধরতে গিয়েছিল, আর এতে করে বুকে কফ জমে নিউমোনিয়ায় তৈরি হয়েছে। এখন ওদের খুব সাবধানে থাকতে হবে। নদীতে যাওয়ার কথা তো অনেক দূরের কথা, বাড়ি থেকেও না জানা বেরোয়, তাতে করে শরীরটা কিন্তু আরো বেশি অসুস্থ হতে পারে। ডাক্তারবাবু, ওরা কতদিন এভাবে ভুগবে? আপনি কিছু ওষুধ লিখে দিন, যাতে তাড়াতাড়ি করে ওদের এই অসুখটা সেরে যায়। ওষুধগুলো সবই আমি লিখে দিচ্ছি, যাওয়ার সময় কাউন্টার থেকে নিয়ে নেবেন। সময় করে ওষুধগুলো খাওয়াবেন। আর হ্যাঁ, তবে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। সম্ভব হলে ওরা যে ঘরে ঘুমে একটা হিটারের ব্যবস্থা করে দেবেন, আর ওদের গায়ে মোটা কম্বল দিয়ে রাখবেন। এতে করে আশা করি দ্রুত সেরে যাওয়ার সম্ভাবনাটা বেশি। ডাক্তারবাবুর কথা শুনে তারা তাদের 5 স্বামীকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে ঋতু বলে, আমরা দিন আনা দিন খাওয়া মানুষ, আমরা ওইসব বড় লোকদের মতো রুম হিটার কোথায় পাবো? আর আমাদের বাড়ির যা অবস্থা, এখানে ওখানে ভাঙাচোরা, এগুলো থেকে তো সারাক্ষণ বাতাস বাড়ির ভিতরে প্রবেশ করছে। তুমি ঠিক বলেছো দিদি, আগে আমাদেরকে বাড়ির ভাঙা জায়গাগুলোকে মেরামত করতে হবে, তারপর না হয় এই হিটার আর কম্বলের ব্যবস্থা হবে। এরপর তারা 5 বউ মিলে বাড়ি মেরামতের কাজে লেগে পড়ে। তারা বাঁশ, খড়, কাদা ইত্যাদি দিয়ে বাড়ি মেরামত করে। সন্ধ্যাবেলা 5 বউ মাটির কলসি নিয়ে নদী থেকে জল আনতে যায়। জল তুলতে গিয়ে সবিতা পা পিছলে পড়ে যায় এবং তার হাতের কলসিটা ভেঙে যায়। পড়ে গিয়ে সবিতা হাসতে শুরু করে। তাকে দেখে বাকিরাও হেসে ফেলে। ভাঙা কলসিটির দিকে তাকিয়ে ঋতু বলে, যা, শুধু শুধু কলসিটা ভেঙে গেল। এবারে আমাদের এই ভাঙা কলসিটা নিয়ে আর কোনো কাজের কাজ হবে না। এদিকে কিছুক্ষণ কলসিটার দিকে তাকিয়ে থেকে লতা বলে, দিদি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যদি এই কলসিটা দিয়ে একটা রুম হিটার বানাই, এই ধরো কলসিটার ভাঙা জায়গাটায় তারা জাল দিয়ে ঘিরে দেব, তারপরে ওর ভেতরে কয়লা দিয়ে আগুন ধরিয়ে আঁচ তৈরি করব, আর সেই আঁচেতে ঘর গরম হয়ে যাবে। বাহ, তোর বুদ্ধিটা তো বেশ ভালোই, তবে কি বলতো, কয়লা তো অনেক দাম। আমি বাড়িতে কয়লা তৈরি করার কৌশল জানি। কিছু আমাদেরকে কাঁচা কাঠ জোগাড় করতে হবে, আর সেগুলোকে আধপোড়া করে আগুনটাকে নিভিয়ে দিতে হবে। তারপর সেই কাঠগুলোকে রোদে শুকিয়ে নিলেই হয়ে যাবে কয়লা। আর এই কয়লাগুলো কিন্তু অনেকক্ষণ তাপ দেয়। এরপর আর কি, 5 বউ মিলে তাদের দেশি রুম হিটার তৈরির কাজে লেগে পড়ে। কেউ কলসিটা পরিষ্কার করতে থাকে, আবার কেউ বা সরু তার এনে সেখানে জুড়ে দেয়, কেউ বা কাঠ কয়লা নিয়ে আগুন ধরাতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে রুম হিটার তৈরি হয়ে যায়। এরপর সেটিকে ঘরের মধ্যে এনে রেখে দেয়। গনগনে আগুনে গরম গরম তাপ বেরোতে থাকে এবং পুরো ঘরটিকে গরম করে তোলে। এমন সময় মালতী কাকিমা সেখানে আসে এবং বলে, আরে বৌমা, শুনলাম ছেলেরা নাকি বাড়ি ফিরেছে, ওদেরকে না কয়েকদিন একটু গরমে রাখার ব্যবস্থা করো, আর এই ঠান্ডা কটা দিন ওদেরকে আর কাজে পাঠিও না। হ্যাঁ কাকিমা, আপনি ঠিক বলেছেন। ডাক্তারবাবু ওদেরকে কাজে যেতে বারণ করেছে। আমরা তো ওদেরকে তাড়াতাড়ি সুস্থ করার ব্যবস্থা করছি, বাকিটা উপরওয়ালার হাতে। সে তো 100 বার মা, উপরওয়ালা চাইলে সবকিছুই সম্ভব। হ্যাঁ গো, তোমাদের ঘরটা দেখছি বেশ গরম হয়ে আছে, কিছু করেছো নাকি এখানে? এ বাবা, এখানে আবার কলসি বসিয়ে রেখেছো কেন? কাকিমা, এটা দেশি কলসি নয়, এটা হলো আমাদের দেশি রুম হিটার। কি বললে? দেশি রুম হিটার মানে এতে করে ঘর গরম হবে। তুমি এক্ষুনি জিজ্ঞাসা করছিলে না যে ঘর কিভাবে এত গরম হয়েছে? এই কলসিটার জন্যই তো ঘরটাকে এত গরম করা সম্ভব হয়েছে। ও মা, সত্যি বাবা, তোমরা 5 জনে যেন অসম্ভবকে সম্ভব করে তোলো। কেমন বুদ্ধি করে কলসিতে আগুন ভরে ঘরকে গরম করার ব্যবস্থা করেছো। তোমাদেরকে আমি যত দেখছি তত অবাক হচ্ছি। যাকগে, এইটা রাখো, এটাতে গরম গরম মুরগি আছে, ছেলেদেরকে খেতে দিও কেমন? মুরগির ঠোঙা হাতে নিয়ে লতা বলে, আচ্ছা কাকিমা, কাকু কাটা কাপড় সেলাই করার পর যে কাপড়গুলো ভেসে যায় সেগুলো কি করে? 2-3 বস্তা ওরকম কাপড় হলে আমাদের খুব ভালো হতো। উঁচু কাপড় ও তো আমরা ফেলে দিই গো, ও দিয়ে ঘর বোঝাই করা ছাড়া আর কি কাজ হতে পারে? তোমাদের যদি সেগুলো দরকার হয় তাহলে তোমরা কাল আমাদের বাড়িতে এসো, আমি 2-3 বস্তা যা হবে সব দিয়ে দেবো। এই বলে মালতী কাকিমা সেখান থেকে চলে যায়। পরের কাজ ছিল মোটা কম্বল ও তোষক বানানো। 5 বউ তাদের শুকনো করা নারকেলের খোসাগুলোকে নিয়ে সরু সরু করে ছাড়াতে শুরু করে। এরপর সেগুলোকে বস্তায় পুরে সেলাই করে তোষক বানায়। এরপর সেই তোষকগুলোকে ঘরের মেঝেতে বিছিয়ে ফেলে এবং সুন্দর বিছানা তৈরি করে ফেলে। এরপর লতা বলে, যাক বাবা, এরপর থেকে আমাদের আর মেঝেতে ঘুমাতে হবে না। এখন যা তোষক হয়েছে এতে করে আর ঠান্ডা উঠতে পারবে না। এরপর আমাদের আর একটাই কাজ বাকি, কম্বল তৈরি করা।
জয়া, পম্পা, তোমরা মালতী কাকিমার বাড়ি থেকে কুচো কাপড়গুলো নিয়ে এসো। আমরা তিনজনে ততক্ষণে কম্বলের খোলটা তৈরি করি। এদিকে জয়া ও পম্পা মালতী কাকিমাদের বাড়ি থেকে বস্তায় করে ছাট কাপড়গুলো নিয়ে আসে। 5 বউ মিলে সেই কাপড়গুলো দিয়ে মোটা করে কম্বল তৈরি করে এবং তাদের স্বামীদের গায়ে দিয়ে দেয়। সেদিন মালতী কাকিমা আরও 2 প্রতিবেশীদেরকে নিয়ে তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। প্রত্যেকে 5 বউয়ের হিটার, তোষক, কম্বল এসব দেখে অবাক হয়ে যায়। আরে মালতী দি, তুমি তো একেবারে ঠিক কথা বলেছিলে। এই বউগুলো তো দেখছি সত্যি সত্যি খুব বুদ্ধিমতী। এভাবেও যে ঘর গরম করা যায় তা তো আমরা কল্পনাতেও ভাবতে পারি না গো। আর এরা কি সুন্দর তোষক কম্বল সব বানিয়েছে দেখো। বৌমা, কিছু মনে না করলে একটা কথা বলবো? তোমার কাকুর এমনিতেই ঠান্ডার ধাত, ওষুধপত্র, ডাক্তার এসব তো লেগেই রয়েছে। আমি তো গতকাল ইলেকট্রিক হিটার কিনতে গিয়েছিলাম, কিন্তু সেই হিটারের যা দাম শুনেই আমি ফিরে এসেছি। তোমরা আমাকে এরকম একটি হিটার তৈরি করে দেবে? সে যা পয়সা লাগে আমি তোমাদেরকে দেব। এ কথা শুনে মালতী কাকিমা বলে, এটা তো খুব ভালো কথা বললে দিদি। হ্যাঁ গো বৌমা, তোমাদের স্বামীরা তো এখন আর কাজে যেতে পারবে না, তা তোমরা দিদির হিটারটা তৈরি করে দাও না, তার বদলে তোমাদের কিছু টাকাও দেবেন, কি বলো? আমাকেও এরকম একটা হিটার তৈরি করে দাও না মা, আমিও তোমাদের যা মজুরি সব দিয়ে দেব। তার সাথে এরকম 2টো কম্বল হলে তো আর কথাই নয়। পরের দিন 5 বৌমা মিলে বিনা কাকিমা ও তারপর জয়িতা কাকিমার বাড়িতে যায় এবং তাদেরকে রুম হিটার ও কম্বল তৈরি করে দিয়ে আসে। এতে করে তারা কিছু টাকা ইনকাম করে। ধীরে ধীরে তাদের কম্বল ও দেশি রুম হিটার গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে। এরপর গ্রামের মানুষরা তাদের দিয়ে হিটার, কম্বল বানাতে শুরু করে। দেখতে দেখতে 5 বউ অনেক টাকা রোজগার করা শুরু করে। এদিকে তাদের স্বামীরাও সুস্থ হয়ে যাওয়ার পর নিজেদের কাজে ফিরে যায়। স্বামী স্ত্রী মিলে রোজগার করে তাদের সংসারের পরিস্থিতি অনেক ভালো করে তোলে। এভাবেই বুদ্ধির জোরে 5 বউ মিলে হাসি খুশিতে ঘর সংসার করতে থাকে। মাধুরী দেবী জয়পুর গ্রামে তার বড় ছেলে দীনেশ এবং ছোট 5 মেয়ে আশা, মিনা, জয়া, রেখা ও পায়েলের সঙ্গে বসবাস করতেন। তার স্বামী অনিন্দবাবু অনেকদিন আগেই রোগে ভুগে মারা যান। দীনেশ বড় হয়ে একটি ফ্যাক্টরিতে কাজে লাগে। কিছুদিন পর মাধুরী দেবী দীনেশের সঙ্গে সুরভি নামের একটি মেয়ের বিয়ে দেন। সুরভি খুবই কাজের মেয়ে ছিল। সে সারাদিন বাড়িতে কাজ করত আর শাশুড়ির দেখাশোনা করত। ধীরে ধীরে মাধুরী দেবীরও বয়স হয়ে যায় এবং তিনি বিছানাসজ্জা হয়ে যান। একদিন সকালে মাধুরী দেবী তার বড় মেয়ে আশা ও তার বৌমাকে ডেকে বলেন, বৌমা, আমার খুবই শরীর খারাপ, আমি হয়তো আর বাঁচবো না। আমার ছেলে সারাদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, ওর উপরে আমার ভরসা নেই। তোমার 5টা ননদের দায়িত্ব আমি তোমার উপরে দিয়ে গেলাম, তুমি ওদের ভালো মন্দ সব কিছু দেখো কেমন? মা, আপনি এ কি বলছেন? আপনার কিছুই হয়নি, আপনি কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন। তারা এভাবে কথা বললে মাধুরী দেবীর বড় মেয়ে আশা কাঁদতে কাঁদতে বলে, মা, তুমি এভাবে বলো না, তুমি ছাড়া আমাদের কি হবে? আশা, তুই তো সমস্ত বোনের মধ্যে বড়, আমায় কথা দে যে তুই সব বোনেদের খেয়াল রাখবি, সব সময় তোর বৌদিকে মেনে চলবি, বৌদিকে সব কাজে সাহায্য করবি। হ্যাঁ মা, আমি কথা দিচ্ছি, তুমি যা যা বলছো আমি সব পালন করব, কিন্তু তুমি এভাবে আমাদেরকে ছেড়ে যাওয়ার কথা বলো না মা। আরে পাগল মেয়ে, এক না একদিন তো সবাইকেই যেতে হবে, এটা পৃথিবীর সবচেয়ে বড় সত্য। তোরা সবাই শক্ত হ, তোরা এভাবে ভেঙে পড়লে আমি মরেও শান্তি পাবো না। সেদিন মাঝরাতে মাধুরী দেবী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর কয়েকদিন তারা খুব মন খারাপ নিয়ে দিন কাটাতে থাকে। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন দীনেশ কাজে যাওয়া বন্ধ করে দিয়ে তার কয়েকজন মাতাল বন্ধুর সঙ্গে মদ খাওয়া ও জুয়া খেলা শুরু করে। এমনই একদিন দীনেশ রাতে মদের নেশায় টলতে টলতে বাড়ি ফেরে। তাকে এই অবস্থায় দেখে সুরভি বলে, এ কি অবস্থা তোমার? তোমার লজ্জা করে না? বাড়িতে 5-5টা বোন, তাদের দায়িত্ব রয়েছে, আর তুমি এভাবে মদ খেয়ে বাড়ি ফিরছো? তুমি কি মানুষ নাকি পশু? এই, তোর সাহস তো কম নয়, তুই আমাকে বেশি জ্ঞান দিতে আসিস না। আমাকে কি করতে হবে না করতে হবে আমি ভালো করে জানি। তোদের জ্বালাই তো আর এই বাড়িতে থাকাই যাবে না, এখন সব শর্ত। এভাবেই দীনেশ সেখান থেকে চলে যায়। এরপর সুরভি চিন্তায় পড়ে যায়। একে তার শাশুড়ি মা তাকে 5টা ননদের দায়িত্ব দিয়ে গেছেন,
তার উপর দিনে সংসারের হাল ছেড়ে দিয়েছে। সে একা কিভাবে সংসার চালাবে, ননদদের দেখাশোনা করবে, এসব চিন্তা করতে থাকে। তাকে এভাবে চিন্তা করতে দেখে তার বড় ননদ আশা সেখানে আসে এবং সুরভিকে বলে, বৌদি, আমি বুঝতে পারছি তুমি এত কি চিন্তা করছো। এতে তোমার কোনো দোষ নেই, তোমার ভাগ্যটাই খারাপ। না হলে আমাদের মতো ঘরে এসে পড়ো। এখন তোমার জীবনটা আমাদের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে বলো না আশা, আমি তোমাদেরকে সবসময় নিজের ছোট বোনের মতো দেখে এসেছি। আর মা আমার উপরে ভরসা করেই তোমাদের দায়িত্ব আমাকে দিয়ে গেছেন। এখন চিন্তা শুধু একটাই, কিভাবে সংসার চালাবো। মায়ের মুখে শুনেছি বাবা নাকি ফুলের চাষি ছিলেন। বৌদি, আমরা ভাবছি বাড়ির পেছনে ওই জমিটায় আমরা ফুল চাষ করব। ফুলের চাষ খুব একটা কঠিন কাজ নয়। তাছাড়া সবাই মিলে কাজ করলে কারোর উপরেই কাজের বোঝা হবে না। ঠিক আছে, তোমরা যদি ফুল চাষ করতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই। আর আমিও ভাবছি একটা সেলাই মেশিন কিনবো। বিয়ের আগে বাপের বাড়িতে সেলাইয়ের কাজ করতাম, এখন ভাবছি আবার সেই কাজ শুরু করব। কালকে আমরা দুজনে বাজারে গিয়ে আমার এই বালাটা বিক্রি করে সেলাই মেশিন আর সেলাইয়ের সামগ্রী কিনে নিয়ে আসবো। আর তোমাদের চাষের জন্য যা যা লাগবে সেগুলোও কিনে নিয়ে আসবো। পরের দিন তারা দুই ননদ বৌদি মিলে বাজারে যায় এবং বালা বিক্রি করে সমস্ত জিনিসপত্র কিনে বাড়ি ফিরে আসে। তারা যে যার মতো কাজ করতে শুরু করে দেয়। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই সেই 5 বোন তাদের বাগান তৈরি করে ফেলে। বাগানে রং বেরঙের নানা রকমের ফুল ফোটে, ফুলের গন্ধে চারিদিক ভরে ওঠে। রোজ ভোরে উঠে তারা ফুল তুলে ফুল ব্যবসায়ীকে দিয়ে আসতো। এতে করে তাদের কিছু টাকা আয় হতে শুরু করে। এদিকে সুরভিও তার সেলাই মেশিনের কাজ শুরু করে। আশপাশের মেয়েরা তার কাছে সালোয়ার, লেহেঙ্গা এসব তৈরি করতে আসতো। এমনই একদিন পাশের বাড়ির রুমা বৌদি সুরভিকে বলে, এই সুরভি, আমার সালোয়ারগুলো তৈরি হয়ে গেছে? হ্যাঁ দিদি, এই নাও, তোমার 4টে সালোয়ারই তৈরি হয়ে গেছে। দেখে নাও ফিটিংস ঠিক আছে কিনা। ও আর দেখতে হবে না, তোমার হাতের তৈরি সালোয়ার সবসময় আমার ঠিকঠাক ফিটিংস হয়। এটা তুমি লেহেঙ্গা বানাচ্ছ নাকি? হ্যাঁ দিদি, ও বাড়ির নিতা কাকিমার মেয়ের পরের সপ্তাহে নাচের কম্পিটিশন আছে, তাই এই লেহেঙ্গাটা বানাচ্ছি। এখন কিছুটা কাজ বাকি আছে, বাজারে গিয়ে ম্যাচিং করে কয়েকটা পুঁতি আনতে হবে। আজকের মধ্যে লেহেঙ্গাটা কমপ্লিট করতেই হবে। খুব সুন্দর লেহেঙ্গাটা। ঠিক আছে, আর তোমার সময় নষ্ট করব না, তুমি তোমার কাজ করো। এখন আমি যাই গো। রমা চলে যাওয়ার পর সুরভি একটি ব্যাগ হাতে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাজারে সে বিভিন্ন রকমের সুতো, পুঁতি এইসব কিনে দ্রুত পায়ে বাড়ি ফিরছিল। এমন সময় দুজন মহিলা তাকে দেখে জোরে জোরে বলে, দেখেছিস দিনেশের বউটার কত অহংকার হয়েছে। অহংকারে যেন মাটিতে পাই পড়ছে না। আমাদেরকে দেখতে পেয়েও কত না বলেই চলে যাচ্ছে। তা যা বলেছ, এদিকে স্বামী মদ মাতাল, তার আবার অহংকার। বাড়িতে 5টা জোয়ান ননদ, তাদেরকে দিয়ে জমিতে কাজ করিয়ে টাকা রোজগার করছে। মেয়েগুলোর বাপ থাকলে কি আর আজ এই দশা হতো? ঠিক বলেছিস, ননদরা সেখানে সারা দিন রাত পরিশ্রম করছে, আর বৌদি এখানে বাজারে ফাঁড় দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে। মহিলা দুটির মুখে এসব কথা শুনে লজ্জায় ও অপমানে সুরভির চোখে জল চলে আসে। সে তাদেরকে কোনো উত্তর না দিয়েই বাড়ি ফিরে আসে, কিন্তু সারাক্ষণ তার মাথায় সেসব কথাই ঘুরতে থাকে। সন্ধ্যাবেলায় নিতা কাকিমা তার মেয়ের লেহেঙ্গা নিতে এসে সুরভিকে দেখে বলে, কি ব্যাপার সুরভি, আজ তোমার মুখ এত শুকনো লাগছে কেন? কিছু হয়েছে? দিনেশ বাড়িতে এসেছিল নাকি? ও বাড়িতে এলে তো আমার কোনো চিন্তাই থাকতো না কাকিমা। এখন আমার 5টা ননদকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। লোকজন বিভিন্ন কথা বলছে। ওদের জন্য যদি ভালো পাত্র পেতাম তাহলে ওদের বিয়ে দিয়ে দিতাম। আমি তোমার সঙ্গে এ ব্যাপারে কথা বলতে চাইছিলাম। বলি কি, আমার ছোট বৌদির 5 ছেলে আছে, তাদের বিয়ের জন্য পাত্রীর সন্ধানও করছে। তুমি যদি বলো তাহলে আমি আমার ছোট বৌদির সঙ্গে তোমার ননদদের জন্য কথা বলতে পারি। নিতা কাকিমার মুখে ভালো পাত্রের কথা শুনে সুরভি খুব খুশি হয়ে যায় এবং বলে, তুমি সত্যি বলছো কাকিমা? যদি এরকম হয় তো আমার বড় চিন্তা দূর হবে। দেখো না কাকিমা, যদি সম্ভব হয় তাহলে আমি খুব তাড়াতাড়ি আমার ননদদের বিয়ে দিতে চাই। আর তুমি তো আমার ননদদেরকে দেখিয়েছো, ওরা সবাই শান্ত, দেখতে শুনতেও ভালো, আর কাজকর্মেও পটু। হ্যাঁ সুরভি, আমি সবকিছুই জেনে শুনেই তো তোমার কাছে এসেছি। ঠিক আছে, আমি আমার ছোট বৌদির সঙ্গে কথা বলে খুব তাড়াতাড়ি তোমাকে খবর জানাবো। এই বলে তিনি সেখান থেকে চলে যান। কয়েকদিন পর পাত্রপক্ষ সুরভির 5 ননদকে দেখতে আসে এবং তাদের সুরভির 5 ননদকে পছন্দ হয়ে যায়। বিয়ের দিনক্ষণ সবকিছু ঠিকঠাক করে তারা বাড়ি ফিরে যায়। সুরভিও স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে তাদের জমানো টাকা দিয়ে বিয়ের সমস্ত কিছু আয়োজন করে ফেলে। সব জায়গায় টাকা দেওয়ার পর কিছু টাকা বেঁচে যায়। তখন সে মনে মনে বলে, এবার আমি কি করব? আমার কাছে তো আর একটাও টাকা নেই।
আমি এই টাকা দিয়ে আমার 5 ননদের জন্য বাজার থেকে দামি কাপড় কিনে সুন্দর লেহেঙ্গা বানাবো। সে যখন মনে মনে এসব কথা ভাবছিল তখনই হঠাৎ তার মাতাল স্বামী ফিরে আসে এবং তার হাতে টাকা দেখতে পেয়ে বলে, আরে বাহ, শুনলাম তুই নাকি আমার বোনেদের বিয়ে ঠিক করে ফেলেছিস। এই আনন্দের দিনে তো একটু পার্টি করতেই হয়। এই বলে সে সুরভির হাত থেকে টাকাগুলো কেড়ে নেয়। সুরভি তাকে বাধা দিলে সে সুরভিকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় এবং বাড়ি থেকে বেরিয়ে যায়। সে তখন কান্নাকাটি করতে থাকে, কিন্তু দিনেশ আর দাঁড়ায় না। এরপর সুরভি মনে মনে বলে, এবার আমি কি করব? আমার কাছে তো আর একটাও টাকা নেই, আর মাত্র 2 দিন পরই বিয়ে। আমার ননদদের জন্য লেহেঙ্গা কিভাবে বানাবো? এরপর সারা রাত তার ঘুম হয় না। সে বাড়ির পেছনে ফুলবাগানে এসে বসে থাকে। তখনই তার মাথায় একটা আইডিয়া আসে যে বাড়ি ফিরে এসে তার কাটা ছেঁড়া সব কাপড়গুলো দিয়ে জুড়ে 5টা লেহেঙ্গা তৈরি করবে। বিয়ের আগের রাতে বাগান থেকে 20 ফুল তুলে সেই লেহেঙ্গাগুলোর উপরে আঠা দিয়ে বসিয়ে দেয় এবং বিয়ের দিনে সেই সমস্ত ফুল ফুটে যায় এবং লেহেঙ্গাগুলো দেখতে অসাধারণ সুন্দর হয়ে যায়। সে তার ননদের কাছে সেই 5টি ফুলের লেহেঙ্গা নিয়ে এসে বলে, বোনেরা, তোমাদের জন্য তোমার এই গরিব বৌদির কাছ থেকে এই ফুলের উপহারটা নাও। এর থেকে বেশি আমি আর কিছু করতে পারলাম না। এ তুমি কি বলছো বৌদি? এটা তো তোমার হাতে দেওয়া সব থেকে সেরা উপহার। এগুলো দেখতে খুবই সুন্দর আর কত মিষ্টি গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ বৌদি, এই লেহেঙ্গাগুলো দেখতে চমৎকার সুন্দর হয়েছে। এত সুন্দর লেহেঙ্গা আমি জীবনেও দেখিনি। এগুলো আমাদের ভীষণ পছন্দ হয়েছে। এরপর 5 বোন সেই 5 ফুলের লেহেঙ্গা পরে এবং সুরভি তাদেরকে ফুলের বিভিন্ন গয়না পরিয়ে দেয়। এসব পরে তাদের পরীর মতো সুন্দর দেখাচ্ছিল। বিয়ে বাড়িতে আসা সমস্ত অতিথিরা তাদেরকে দেখে খুবই প্রশংসা করতে থাকে। বিয়ের পর সুরভি তার 5 ননদদের বিদায় দেয়। এরপর থেকে আশপাশে গ্রামের সবাই বিয়ের জন্য সুরভির কাছে ফুলের লেহেঙ্গার অর্ডার দিতে থাকে। দেখতে দেখতে সুরভির অবস্থা ফিরে যায় এবং সে একটি বড় বাড়ি বানায়। এদিকে দিনেশও তার ভুল বুঝতে পারে এবং সুরভির কাছে ক্ষমা চায়। এরপর সে ফুলের চাষবাসের কাজ করত ও সুরভির কাজে তাকে সাহায্য করত। এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।